নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আজকে আমরা এই মুহূর্তে বিরাটিতে রয়েছে। এই রাজ্যের অপর একটি প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা। আমরা গার্ডেন ব্রিজের কথা ইতিমধ্যেই জানি এবং সেখানে 12 জন মানুষের মৃত্যুর কথা জানি। সেই রেশ এখনও কাটেনি এবং তারই মধ্যে বিরাটিতে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি যে বাড়ির বাসিন্দা ছিলেন মানে 24 ঘন্টা আগেও তিনি ছিলেন কেয়া শর্মা চৌধুরী, এই বাড়ির বাসিন্দা। এবং তিনি রাত্রেবেলা তার নিজের বাড়ির পাশের অংশে, নিজেরই বাড়ির লনে তিনি ফোনে কথা বলছিলেন। আর ঠিক তার পাশেই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটি নির্মীয়মান একটি বিল্ডিং যেটা তৈরি হচ্ছে। এটা G+4 আছে, 5 তলা একটি বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের নিচে বেশ কয়েকটা ইঁট আপনারা পড়ে আছে দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় দেখাচ্ছে, দেখুন ইঁটের টুকরো পড়ে রয়েছে, অর্থাৎ একটা ইঁট নয়, একাধিক ইঁট হুড়মুড় করে পড়ে গেছে। আমি একটা পায়ের জুতোও দেখতে পাচ্ছি, একটা হাওয়াই চটি যেটা পড়ে রয়েছে। আমি এখন ভিতরে ঢুকতে পারবো না, এই জায়গাটিকে পুলিশ ঘিরে রেখেছে, কাজেই সেটা সম্ভব নয়। ভিতরে দেখুন একটি পায়ের চটিও পড়ে রয়েছে, ইঁট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে এতগুলো ইঁট পড়েছে, একটা পড়েনি, এটা মাথায় রাখতে হবে। এবং এবার আমি সঞ্জয়কে বলবো একেবারে বিল্ডিংটির ওপরের তলাটা দেখাতে, যেখান থেকে যদি খুব মন দিয়ে দেখা যায়। সঞ্জয়, একটু তুমি চেষ্টা করো জিনিসটাকে জুম করে দেখানোর, একটু যদি ফোকাস করা যায় তাহলে দেখো উপরের একটা অংশে কিছুটা ইঁট এখনও মানে পড়ে রয়েছে, মানে ওটা আটকে রয়েছে, ওটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়নি, নিচে ওটা আটকে রয়েছে। ঠিক ওই অংশটা থেকেই কিন্তু ইঁটগুলো হুড়মুড়ি করে পড়েছে। তখন কেয়া নিচে ছিলেন, একটি ইট তার মাথায় এসে লাগে এবং হয়তো আরও একাধিক লাগতে পারে, কারণ এতগুলো ইট যেভাবে পড়েছে ভয়াবহভাবে। এবং এই পড়ে যাওয়ার জন্যই, এই ইট পড়ার জন্যই তার আকস্মিক মৃত্যু। তার পরিবার বিধ্বস্ত, তার সন্তান যিনি তাকে 24 ঘন্টা আগেও মা বলে ডাকার কেউ ছিল, 24 ঘন্টা পরে হঠাৎ করে সেই মানুষটা নেই। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা কোনো অসুস্থতা নয়, এটা একটা দুর্ঘটনা। কিন্তু এটা সত্যি দুর্ঘটনা না ম্যানমেড অ্যাক্সিডেন্ট, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ প্রশ্ন ওঠে যে এইটুকুনি রাস্তার মধ্যে কী করে এত বড় একটি বিল্ডিং তৈরি হয়। প্রশ্ন ওঠে যে সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেই সামগ্রী আদৌ কতটা ঠিকঠাক দেওয়া হয়েছে, বালি এবং সিমেন্টের আদৌ কতটা মিশ্রণ সঠিকভাবে দেওয়া হয়েছে এই বড় বড় ইটগুলি দিয়ে গাঁথনি তৈরি করার জন্য, যার জন্য এত বড় দুর্ঘটনা। এখানেই শেষ নয়, গোটা বিল্ডিংটায় আপনারা দেখুন কাজ হচ্ছে। এবং সেই বিল্ডিংটায় কাজ হওয়ার জন্য বিল্ডিং যে ঢেকে নেওয়া, বাইরে থেকে ঢেকে নিয়ে কাজ করা, যাতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে অন্যের ক্ষতি না হয়, সেই ব্যবস্থাটুকুনিও ছিল না। অন্তত সেটুকুনিও যদি থাকতো তাহলে হয়তো আজকে এই বিপদটা হতো না। কিন্তু এই বিপদগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর আজকে কে দেবে, তাই না? এই দায়টা কে নেবে, এই প্রশ্নই হয়তো সব থেকে বেশি মাথাচাড়া দিচ্ছে। যদি আগে থেকে সজাগ হওয়া যেত, যদি আগে থেকে এই বেআইনি কাজগুলো না করা হতো, তাহলে হয়তো এত বড় বিপদটা হতো না। আমরা আলোচনায় আসবো, আরও কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে একটা বিশেষ রিপোর্ট দেখুন। এটা কেন দেখতে হলো বিরাটির শরৎ কলোনির মানুষকে? গার্ডেন ব্রিজ কাণ্ডের রেশ এখনো টাটকা, তার মধ্যেই আবার বাড়ি ভেঙে মৃত্যু। কিন্তু কেন ভাঙলো বাড়ির একাংশ? আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোন চিপস রয়েছে। আমরা যদি একটু স্টোন চিপসগুলো হাত দিই, ঠিক এই জিনিসগুলো দিয়েই তৈরি হয়েছিল এই বিল্ডিং, 5 তলার যে বিল্ডিং, যেটার এখনো পর্যন্ত বৈধতা আছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যে নিম্নমানের সামগ্রীগুলি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, তার দায় কার? কিন্তু এইভাবে সরু রাস্তায় 5 তলা বহুতল তৈরির অনুমতি দিল কে? প্রতিবাদ করবে, সবাই তো পয়সা খেয়ে বসে রয়েছে, প্রতিবাদটা করবেটাকে কে? সবাই তো বসে গেছে। মিউনিসিপ্যালিটি পারমিশন দিল কি করে, থানা পারমিশন দিল কি করে, জানি না এখন কি হবে। এরকম তো ঘটনা শুনছি কলকাতার চারপাশে, এখন কি হয় এর সবই তো চাপা পড়ে যায়। বেআইনি হচ্ছে কিন্তু সেগুলো তো কেউ দেখছে না, এগুলো পয়সা খেয়ে আগে থেকে সব ইয়ে করে দিচ্ছে, যার জন্য কেউ কিছু বলতে পারছে না। কে যে বলতে যাবে সে তারই মানে সেই শত্রু হয়ে পড়বে। এলাকার মানুষ বেআইনি নির্মাণের অভিযোগ করলেও মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর। আমার ওয়ার্ডে 17 নম্বর ওয়ার্ডে কোনো বেআইনি কনস্ট্রাকশন, কোনো বেআইনি প্রমোটিং নেই। আমি অন ক্যামেরা বললাম, এটা দায়িত্বের মধ্যে পড়ে, পৌরসভা সেটা করবে। কাউন্সিলরের দায়িত্ব ইটবালি সিমেন্ট কোথায় কি মেশাচ্ছে না মেশাচ্ছে সেটা দেখা নয়। যদি কেউ অভিযোগ প্রমাণিত হয়, অভিযুক্ত হয়, নিশ্চয়ই তার শাস্তি হবে। গার্ডেন ব্রিজের পর বিরাটিতেও একইভাবে প্রশাসনের তৃতীয় হাত অর্থাৎ অজুহাত তৈরি। কিন্তু পরিবারের যে ক্ষতি হলো তার জবাব কে দেবে? কাউন্সিলরের ছেলেপেলেরা ছিল, ঠিকাদাররা ছিল, এবার আমার বাড়ির থেকে ঘর থেকে দেখা কাউন্সিলরের ঘর, হ্যাঁ, যেখানে বসে তার ছেলেপেলেরা তো ওখানে সবাই আসে না, এগুলো তো ধামাচাপা পড়ে যায়, জানি না কি হবে। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা একটা
ন্যায্য বিচার চাই। এটাই তো আমরাও তো বুঝতে পারছি না, পারমিশনটা কে দিল, কে কোত্থেকে করেছে সেটা আমরা না। সর্বক্ষণ আমার ভাইরা বলেছে এখান দিয়ে কিছু আটকে দিতে, দিলে তাহলে সবসময় বাড়িতে ইট বালি সব পড়ছে, যাতে সেগুলো আর দেয়নি, কিছু দেয়নি। কার লোভে মা হারালো সন্তান? কেন ঝরে পড়লো আরো একটা প্রাণ? বেআইনি নির্মাণ আর কত মানুষের প্রাণ কাড়বে আর চুপ করে দেখে যাবে প্রশাসন? রিপাবলিক বাংলা। দেখলেন আপনারা ছবিটা, এই ছবিটাই হচ্ছে এখানের বাস্তব ছবি এবং সেই ছবিটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বাড়ির লোকরাও কার্যত কাঁদতে কাঁদতে বলছেন যে কি হতো যদি এইখানটা একটু ঢেকে দেওয়া হতো, তাহলে হয়তো এতটা বিপদ হতো না। আমি আরেকটা জিনিস দেখাতে চাই, এই যে গলিটা, এই গলিটায় যে কটি বাড়ি রয়েছে, মানে সঞ্জয়কে আমি দেখাতে বলবো এটি যেখানে যার বাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে তার বাড়ি, এবং তার পাশে আপনি বাড়িটা দেখুন, এই গলিতেই পাশে বাড়িতে দেখুন। সঞ্জয়কে বলবো উল্টো দিকের বাড়িগুলো দেখাতে, উল্টো দিকে যে বাড়িগুলো রয়েছে কোনো বাড়ির, আমি কেন দেখাচ্ছি বাড়িগুলো, কোনো বাড়ির উচ্চতা কিন্তু দোতলা খুব বেশি হলে, মানে একতলা দোতলা অথবা একতলার উপরে ছাদ, এর বেশি কোনো বাড়ি নেই। তাহলে হঠাৎ করে এই গলিটার মধ্যে, এইটুকুনি জায়গার মধ্যে এত বড় একটা বিল্ডিং তোলার পারমিশনটা কোত্থেকে চলে এলো সেটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে দাঁড়াচ্ছে। বেশ কিছু মানুষজনও বাইরে রয়েছেন, আমি একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অপরদিকে আমাদের অপর প্রতিনিধি পিঙ্কিও আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গেও কথা বলবো, গোটা পরিস্থিতিটা জানার চেষ্টা করবো। তার আগে আমি একবার একটু চেষ্টা করে দেখি যে কেউ কথা বলতে চান কিনা। আসলে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সকলেই এই ঘটনার আকস্মিকতায় কার্যত কিছুটা ঘাবড়ে রয়েছেন। আচ্ছা, তার আগে আমি কয়েকটা পোস্টার ইতিমধ্যে দেখিয়ে দিই, যেটা বিজেপির তরফ থেকে কিছু পোস্টার দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শ্রীমতী কেয়া শর্মা চৌধুরীর আকস্মিক মৃত্যুতে আমরা সকলে গভীরভাবে শোকাহত। কোথাও আবার লেখা রয়েছে যে অবৈধ নির্মাণের জেরে সাধারণ মানুষের প্রাণহানি কেন হলো, পৌরমাতা জবাব দাও। প্রসঙ্গত পৌরমাতার বিষয়ে বলে রাখে, তিনি কার্যত এক কথায় স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, কোথাও একটা ভুল ত্রুটি ছিল, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে বেশ কয়েকজন রয়েছেন, সঞ্জয়কে বলবো আমার সঙ্গে আসতে, যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায়। দাদা, আপনি কি এই এলাকারই বাসিন্দা? এই যে আপনি চিনতেন কেয়া দেবীকে? হ্যাঁ, আমাদের তো ইন্দ্রনগরে থাকি। এই যে এই এত সরু গলির মধ্যে এত বড় একটা বিল্ডিং হচ্ছে, এটা কিছুটা বেআইনি নয়? সেটা আমি কি বলবো, বলুন, বেআইনি তো। ঘটনা তো যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারতো, আজকে উনি একা, আরো অন্য কারোর সঙ্গে তো ঘটতে পারে। হ্যাঁ, ভেঙে পড়েছে, সেক্ষেত্রে তো মানে নিশ্চয়ই সঠিক জিনিসপত্র ব্যবহার করা হয়নি। যিনি প্রমোটার তাকে আপনারা চেনেন? না, মানে উনি এলাকার নয়? এলাকার আছে, আমরা তো সবসময় থাকি না, আমরা কাজে কমে থাকি, আমরা সকালবেলা বেরিয়ে যাই, রাত্রিবেলা আসি। এই ঘটনার বিষয়ে আপনাদেরকে কিছু বলার আছে? যদি একটু সজাগ হতো, একটু যদি পুরসভা প্রশাসন, যে শুনেছি অনেকে বলেছে যে ইয়ে করেছিল, কিন্তু তারা শোনেনি, এইভাবেই কাজ চলছে। কতদিন ধরে এই কাজটা চলছে? তাও তো 1 বছর হয়ে গেছে। এই বিল্ডিংটা মোটামুটি প্রায় 1 বছর হয়ে গেছে হতে চললো প্রায়। আচ্ছা, এই জমিটা আদতে কাদের ছিল? মানে এটা তো নিশ্চয়ই কারোর জমি, সেখানে ফ্ল্যাট হচ্ছে বুঝতে পারছি। এই জমিটা কাদের ছিল জানেন? শুনেছি নীতিশ দা বলে, আর নীতিশ অতীশরা, ওরা 2 ভাই ছিল, ওদের জমি ছিল। ওরা এখন কোথায় থাকেন? এখানেই আশেপাশে? এখন কোথায় এই জমি, এখানে ফ্ল্যাট হচ্ছে, হয়তো কোথাও ভাড়া ঠাড়া গেছে, সেটাই বলতে পারবো না। বেশ বেশ, অর্থাৎ এলাকার মানুষ এটা বলছেন যে অভিযোগ তাদের মধ্যে কোথাও কম বেশি রয়েছে, হয়তো তারা জোর গলায় বলতে পারছেন না, কিন্তু অভিযোগ তাদের কোথাও না কোথাও রয়েছে যে যদি প্রথম থেকে যা বলা হচ্ছিল, প্রথম থেকে যদি একটু নিয়ম মেনে সবটা হতো, তাহলে হয়তো এই বিপদটা হতে পারতো না। এরকম বিপদ তো যে কোনো কারোর জন্য হতে পারে, এটাই সব থেকে বড় সমস্যা। পিঙ্কি, যে বিষয়টি একজন এলাকার বাসিন্দাও বলছিলেন যে এরকম বিপদ তো যে কোনো কারোই হতে পারে। আজকে কেয়ার হয়েছে, কেয়া শর্মা চৌধুরীর হয়েছে, কালকে আরেকজনের হতে পারে। যারা এই বিল্ডিংটা, এই ফ্ল্যাটটা যারা কিনবে, বা হয়তো আমি জানি না কেউ কিনে রেখেছেন কিনা কোনো তলা, বিপদ তো তাদেরও হতে পারে, যেভাবে নির্মাণের সময় ইট ভেঙে পড়ছে। পিঙ্কি, দেখো, তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিই, এই ওয়ার্ডে অর্থাৎ 17 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভার পৌরমাতা যিনি অর্থাৎ মহুয়াশীল, তিনি জানাচ্ছেন যে এই যে কনস্ট্রাকশন হচ্ছিল, নির্মীয়মান বিল্ডিং, সেটা পারমিশন মেনেই হচ্ছিল এবং প্ল্যান ছিল। কিন্তু প্রশ্নটা উঠছে যে এই যে বিল্ডিংয়ের
একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, তাহলে কি কোথাও গিয়ে এমন সম্ভাবনা রয়েছে যেখানে খারাপ গুণগত জিনিসপত্র বা একেবারে নিম্ন গুণগত মানের জিনিসপত্র সেখানে মেশানো হচ্ছিল, ইট বালি সরকি মিশ্রণ করে যে মিশ্রণ হচ্ছিল সেটার গুণগত পরিমাণ একেবারেই ভালো নয়, যেটাও কেউ বলা যেতে পারে একেবারেই কিন্তু একটা অপরাধের সামিল, এবং যার ফলে কার্যত একদম নির্মীয়মান বিল্ডিং যেটা হুড়মুড়িয়ে একাংশ ভেঙে পড়লো। আমি দেখছি দুজন এসে পৌঁছেছেন এখানে। দাদা, আপনার কি এখানের বাসিন্দা? একটু দূরে বাড়ি। কি শুনে এসেছেন? আমরা কালকে শুনেছিলাম কাগজে, আজ কাগজে দেখলাম, তাই দেখলাম আমাদের একই ওয়ার্ডের, তাই একটু দেখে যাই। কোথাও কি আতঙ্ক লাগাচ্ছে এরকম একটা বিষয়, একটা এত বড় দুর্ঘটনা? অ্যাক্সিডেন্ট না হওয়াটাই শ্রেয়। কিন্তু এইভাবে ভেঙে পড়াটা এবং একদম নতুন বিল্ডিং, এটা কি ম্যানমেড অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন? মানুষের তৈরি করা? কোনো ধারণা নেই, এটা ঠিক বুঝতে পারছি না। দিদির কি ধারণা? আপনিও কি পাশেই থাকেন? আমি দেখতে এসেছি। চেনা ছিলেন কেয়া শর্মা? না না না, চেনা শুনে এসেছেন? হ্যাঁ হ্যাঁ এলাকারই বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, এই কি এলাকায় শুনেছেন মূলত? ওই হ্যাঁ কাগজে দেখলাম আর ওই ইট ভেঙে পড়ে গেছে, তাই বলি দেখি আসি কোন বাড়িটা, ওই ফ্ল্যাটটা দেখতে এসেছি। একদম তাই, এই ওয়ার্ডের যারা বাসিন্দা তারাও আসছেন, কারণ এরকম মর্মান্তিক দুঃসংবাদ তারা শুনেছেন এবং শুনে তারা কিন্তু মূলত আসছেন এবং এসে তারা জানার চেষ্টা করছেন ঠিক কী ঘটেছে। কিন্তু যেটা বলছিলাম, প্ল্যান স্যাংশন হয়েছেন এবং কার্যত ছাড়পত্র দিয়েছেন খোদ মহসিল। তিনি জানাচ্ছেন প্ল্যান ছিল এবং তিনি স্যাংশন করেছেন, কিন্তু প্রশ্ন উঠছে এই প্রথমত এই সরু রাস্তার উপরে G+4 বিল্ডিং, এবং তার সঙ্গে প্রশ্ন উঠছে কী ধরনের জিনিসপত্র বা মশলা মেশানো হয়েছিল এই ধরনের বাড়ি তৈরি করতে, যেখানে কার্যত একাংশ একদম নতুন তৈরি করা বিল্ডিং যেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। আমি তো সৃজিতার কাছে দেবো। সৃজিতা, তুমি যেখানে রয়েছো সেখানে কি কোনো স্থানীয় বাসিন্দা রয়েছেন? তারা কি বলছেন? স্থানীয় বাসিন্দাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করবো পিঙ্কি, তবে তার আগে তুমি যে বিষয়টা বলছিলেন যে কি ধরনের সামগ্রী দিয়ে আদৌ ওই বিল্ডিংটি নির্মিত হচ্ছিল যার জন্য এভাবে হুড়মুড়ে করে নির্মীয়মান একটি বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়লো, এই প্রশ্নটা যখন উঠছে তখন আমাদের প্রতিনিধি এলিনা আদতে ঘুরে দেখেছিল যে মূলত কী ধরনের জিনিস দিয়ে এই বিল্ডিং তৈরি হচ্ছে, কেন বিপদের জায়গাটা তৈরি হলো, সম্ভাবনা কী কী থাকতে পারে, এটা আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছিলেন। আগে সেটা একবার আপনারা দেখে নিন। হয় কেন এই বিল্ডিংগুলো ধসে পড়ে, তার কারণ কি? নিম্নমানের সামগ্রী। এই মুহূর্তে আমি রয়েছি, কিন্তু ছবিগুলো দেখাই। এখানে রয়েছে যে সিমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি, এখানে স্টোন চিপস রয়েছে। আমরা যদি একটু স্টোন চিপসগুলো হাত দিই, ঠিক এই জিনিসগুলো দিয়েই তৈরি হয়েছিল এই বিল্ডিং, 5 তলার যে বিল্ডিং, যেটার এখনো পর্যন্ত বৈধতা আছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এখানে G+3 অর্থাৎ 4 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তরতরিয়ে একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠল G+4 অর্থাৎ 5 তলার বিল্ডিং। আরও ছবি দেখাই। এখানে বালি থেকে শুরু করে বিভিন্ন সিমেন্টের বস্তা রয়েছে। যে সিমেন্টের বস্তাগুলি ভরে রাখা হয়েছে সিমেন্ট, সেগুলি কি সত্যিই দামি সিমেন্ট? সেগুলি কি সত্যিই উচ্চমানের সামগ্রী? সিমেন্ট থেকে শুরু করে বালি, সুরকি, স্টোন চিপস, ইট, এই সমস্ত দিয়েই একটা গোটা বাড়ি তৈরি হয়। এই যে বালিগুলো রয়েছে, এই বালিগুলো দিয়েই কিন্তু তৈরি হয়েছিল এই বিল্ডিংটা। যে বিল্ডিংয়ের নিচে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই বিল্ডিং ভেঙে পড়লো। জানা নেই এই বিল্ডিং যদি তৈরি হতো তারপরে কি হতো, যখন এখানে মানুষ বসবাস করতে শুরু করে দিতেন তখন কি হতো? তাহলে তো এই বিল্ডিংটা ধসে পড়ে এই বিল্ডিংয়ে যারা অধিবাসী থাকতেন তাদেরও তো মৃত্যু হতে পারত। প্রশাসনের কি কোনো দায় নেই? নিম্নমানের সামগ্রী দিয়ে কেন বারবার এইভাবে অবৈধ নির্মাণ চলছে জায়গায় জায়গায়, সেই প্রশ্নই কিন্তু উঠছে। যে পিলারগুলো তৈরি হয়েছে সেই পিলারগুলো অত্যন্ত নিম্নমানের সামগ্রী থেকে শুরু করে একদম পাতলা একেবারে পিলারগুলো, সেই পিলারগুলো আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট। সবটা মিলে এই মুহূর্তে প্রশ্ন উঠছে একাধিক, কিভাবে এই নিম্নমানের সামগ্রী দিয়ে অবৈধ নির্মাণ চলছে জায়গায় জায়গায়। ক্যামেরায় রজনীকান্তর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বিরাটি। দেখলেন কি ধরনের জিনিস দিয়ে এই বিল্ডিংটি তৈরি হচ্ছিল। সত্যি কথা বলতে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, পিঙ্কি কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, আমার তো মনে হচ্ছে এখানে আরও একবার ইট ভেঙে পড়লে আমরা বিপদে পড়বো, এবং আমাদের মতো যে কেউ বিপদে পড়তে পারে, কারণ এই রাস্তাটা আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তাদের প্রত্যেক দিন যাতায়াত চলছে, এখানে বিপদে যে কেউ পড়তে পারে। প্রশ্ন তো এখানেই। তবে এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সৌগত রায়ের সঙ্গে, আমরা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমরা আবার ফিরছি। হচ্ছে কি দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম যে সৌগত রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এই ঘটনার বিষয়। শুনুন সেই কথোপকথন। বিরাটির যে নির্মাণ ভেঙে মারা গিয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন? একটা তো প্রচন্ড অভিযোগ, খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক ব্যাপার, হঠাৎ হওয়া অ্যাক্সিডেন্ট। আমি আর কি বলবো, আমি ওর স্বামীর সাথে আজকে কথা বললাম টেলিফোনে, কালকে ওর বাড়িতে যাব। সহানুভূতি জানানো ছাড়া কি করা যায়? এমনি তো পুলিশ ব্যবস্থা নিয়েছে, 18 জন যে শ্রমিক ওখানে ছিল তাদের ধরে নিয়ে গেছে, তারপর 3 জন প্রমোটারও আজ ধরা পড়েছে। এটা কি অবৈধ নির্মাণ? মানে না, অবৈধ নির্মাণ। আমি যতদূর শুনেছি নির্মাণটা একটা প্ল্যান অনুযায়ী হচ্ছিল, প্ল্যানটা পৌরসভা থেকে স্যাংশন পেয়েছিল এবং নিয়ম অনুযায়ী স্যাংশন পেয়েছিল। যেটা ভেঙেছে সেটা হচ্ছে হুড়মুড় করে পাঁচিলের একটা অংশ, দেয়ালের একটা অংশ ভেঙে পড়েছে। সেটা এর বিল্ডিং মেটেরিয়ালের কোয়ালিটির কোনো প্রবলেম ছিল। আচ্ছা, আরেকটা ওখানে ওদের বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে বারবার যে সময় মতো অ্যাম্বুলেন্স আসেনি। আপনাদের যেটা বারবার বলা হয়েছে সরকারের তরফে যে অ্যাম্বুলেন্সের একদম সবসময় অ্যাম্বুলেন্স থাকছে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পাচ্ছে না পরিবার বলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এইসব কথা আপনারা বলছেন, কিন্তু আমি তো ওর স্বামীর সাথে কথা বলবো। আচ্ছা, ওর সাথে তো এখন তো কেউ নেই। আমাদের কাউন্সিলর মৌয়াশিল কাল রাত্রি থেকেই ছিল, আজকেও পোস্টমর্টেমে মৌয়াশিল ওখানে রয়েছে, এটা আমি শুনিনি। আচ্ছা, আর একটা জিনিস যে সোশ্যাল মিডিয়াতে এবং একাধিক জায়গাতে একটা ভিডিও দেখা যাচ্ছে যে আপনি হয়তো প্রচারে গিয়ে কোথাও একটা জায়গায় কীর্তনে অংশ নিয়েছিলেন, সেই জিনিসটা তুলে অনেকে বলা হচ্ছে যে আপনি কীর্তনে গিয়েছেন কিন্তু ওখানে আসতে পারছেন না, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? আমি খবর পাইনি, কীর্তনে গিয়েছিলাম আমি 10টার সময়, এই ঘটনাটা তারপরে ঘটেছে। যখন আমায় ফোন করেছে আমার ফোনে পাইনি, তাই আমি রাত্রে যেতে পারি, নইলে যেতাম। আপনারা শুনলেন সৌগত রায়ের সঙ্গে কথোপকথন। তিনি এবারে তৃণমূলের প্রার্থী ফের লোকসভা ভোটের লড়াইয়ে। তবে যেতে যেতে একটা কথা বলে দিই, এখানে ফ্ল্যাটের দাম অ্যাভারেজ গড়ে এখানকার মানুষই বলছেন 4 থেকে 4,500 যাচ্ছে, টাকা যাচ্ছে প্রতি স্কোয়ার ফিটে। প্রতি স্কোয়ার ফিটে 4,000 4,500 টাকা দিয়ে ফ্ল্যাট কিনে মানুষ কি মৃত্যুকে কাছে রেখে আনছেন? এই প্রশ্নটা রেখে আজকের হচ্ছে কি এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।